হ্যালো এভরিওয়ান, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের আরেকটি পর্বে সবাইকে স্বাগত জানাই। তো আমরা পড়ছিলাম নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, হ্যালো অ্যারিনস ও হ্যালো অ্যালকিনসের একটা গুরুত্বপূর্ণ পার্ট। তো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন বা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার বেসিক প্রিন্সিপালগুলো, বেসিক কনসেপ্টগুলো আলোচনা হয়ে গেছে। বলেছিলাম নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াকে দুটো ভাগে ভাগ করা যায়, SN1 SN2। গত ভিডিওতে SN1 নিয়ে ডিটেলসে আলোচনা করেছি। আজকে আমরা শুরু করব SN2 বিক্রিয়া। তো শুরু করছি আজকের ভিডিও। সাবস্টিটিউশন রিঅ্যাকশনের প্রথম ভিডিওতে বলেছিলাম যে SN বিক্রিয়াকে দুটো ভাগে ভাগ করা যায়, SN1 SN2। ফুল ফর্মগুলোও বলেছিলাম। SN2 হচ্ছে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বায়োমলিকুলার রিঅ্যাকশন। কেন এরকম নাম সেটা যদি কেউ না জেনে থাকো তাহলে সেই ভিডিওতে গিয়ে সাবস্টিটিউশন রিঅ্যাকশনের প্রথম ভিডিওতে দেখে নিতে হবে। তো আজকে তারপর থেকে শুরু করছি যে SN2 বিক্রিয়া কীভাবে হয়, কী মেকানিজম কী। তো আমরা জেনারেলি যদি একটা খুব সাধারণ প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে আলোচনা করি তাহলে NU মাইনাস, এটা হচ্ছে একটা নিউক্লিওফাইল, এটা একটা হ্যালাইডের সাথে বিক্রিয়া করবে, করে হ্যালাইডটাকে প্রতিস্থাপিত করবে, করে তৈরি করবে RNU প্লাস এক্স মাইনাস, এক্স হচ্ছে যে কোনো লিভিং গ্রুপ। এবার এটাকে আমি যদি বলি এই বিক্রিয়াটা একটা SN2 পাথ ফলো করছে, তাহলে তার মেকানিজম কী হবে? আমি তো খুব সহজে লিখে দিলাম SN2, এবার আমাকে মেকানিজম প্রেডিক্ট করতে হবে। তো আমরা জানি যে কোনো SN2 বিক্রিয়ার ক্ষেত্রে রেট অফ দ্য রিয়াকশন, অথবা আমরা যদি বাংলায় বলি সেটা হচ্ছে বিক্রিয়ার হার। তো আমরা ভরক্রিয়া সূত্রে বা ল অফ মাস অ্যাকশনে পড়েছি যে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক বা অ্যাক্টিভ মাসের সাথে প্রপোর্শনাল। তো এই ক্ষেত্রে বিক্রিয়ার হার হবে কে, মানে হার ধ্রুবক। কিন্তু দেখা যায় এখানে এটা হচ্ছে সাবস্ট্রেটের উপরও ডিপেন্ড করে, সাবস্ট্রেট হচ্ছে RX, আর নিউক্লিওফাইলের উপর ডিপেন্ড করে NU মাইনাস। তাহলে এই জন্য এটাকে বায়োমলিকুলার রিয়াকশন বলে, কারণ হার নির্ণায়ক ধাপে বা ডেট ডিটারমাইনিং স্টেপে দুজন প্রেজেন্ট আছে, একটা সাবস্ট্রেট একটা নিউক্লিওফাইল। যেহেতু দুজন প্রেজেন্ট আছে তাই এই বিক্রিয়াকে বলা হয় বায়োমলিকুলার রিয়াকশন। এবার যেহেতু দুজন একই স্টেপে প্রেজেন্স আছে, তার মানে যখন রিয়াকশনটার মেকানিজম আলোচনা করব তাহলে মেকানিজমে দুজনকে একটা স্টেপে প্রেজেন্ট থাকতে হবে। সেখান থেকে প্রথমে এই প্রেডিকশনটা এলো মেকানিজমের ক্ষেত্রে, যে মেকানিজমে নিশ্চয়ই নিউক্লিওফাইলটা, কারণ এখানে তো কোনো কার্বোক্যাটায়ন তৈরির সম্ভাবনা নেই, কারণ এই বন্ডটা ব্রেক করবে না। কারণ বন্ডটা যদি ব্রেক করে গেল তাহলে RX আর নিউক্লিওফাইল একসাথে উপস্থিত নেই, তাহলে বায়োমলিকুলার হতে পারবে না। RX আর নিউক্লিওফাইল একসাথে উপস্থিত আছে, বায়োমলিকুলার হয়েছে, মানে দুজনে একই স্টেপে প্রেজেন্ট আছে। তাহলে এখানে বন্ডটা ব্রেকের কোনো সম্ভাবনা নেই। তাহলে কী করে হবে? এই অ্যালকাইল গ্রুপ আর হ্যালোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য আছে। এই পার্থক্যের জন্য হ্যালোজেন এই RX বন্ডে ইলেকট্রনগুলোকে নিজের দিকে উইথড্র করবে, তার জন্য এক্সের মাথায় ডেল মাইনাস পাবে, আর এর মাথায় ডেল প্লাস চার্জ পাবে, আর ধর আংশিক ঋণাত্মক চার্জ, আংশিক ধনাত্মক চার্জ। এবার এই নিউক্লিওফাইলটাকে পেছন থেকে অ্যাটাক করবে। এই পেছন থেকে অ্যাটাক করাকে আমরা বলি ব্যাক সাইড অ্যাটাক। তো এই পেছন থেকে অ্যাটাক করবে বা ব্যাক সাইড অ্যাটাক করবে, যখনই এই ব্যাক সাইড অ্যাটাক করবে এক্স গ্রুপটা খুলে বেরিয়ে যাবে, দেন আবার তৈরি হবে NUR প্লাস এক্স মাইনাস। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে যেহেতু পেছন থেকে অ্যাটাক করছে তাহলে আমার নিউক্লিও সাবস্ট্রেটটা যেরকম ছিল প্রোডাক্টটা তার উল্টো হবে। সেই জন্য এখানে বলে আমার যদি অপটিক্যালি অ্যাক্টিভ বা কাইরাল প্রোডাক্ট নিই তাহলে আমি এখানে বলবো ইনভার্সন হয়েছে। SN1 ক্ষেত্রে বুঝিয়েছিলাম ইনভার্সন কি ডিটেনশন কি। SN1 দুটো দিক থেকে অ্যাটাকের সম্ভাবনা ছিল, তাই ইনভার্সনও হচ্ছিল, ডিটেনশনও হচ্ছিল। এখানে শুধুমাত্র পেছন থেকে অ্যাটাকের সম্ভাবনা আছে, তাই এখানে শুধুমাত্র ইনভার্সন হবে বা ইনভার্টেড প্রোডাক্ট পাবো। তো এই হয়ে গেল SN1। তাহলে পেছন থেকে যত ভালো অ্যাটাক হবে তত ভালো SN2 বিক্রিয়া হবে, SN2 বিক্রিয়া। এবার নেক্সট হচ্ছে SN2 বিক্রিয়ার উপর প্রভাবকারী বিষয়সমূহ, যে SN1-এও আলোচনা করেছি প্রভাবকারী বিষয়সমূহ বা কী কী ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। SN2-তেও এটা একটা ইম্পর্টেন্ট টপিক। প্রথম পয়েন্ট যেটা আমরা সেখানেও আলোচনা করেছি এখানেও আলোচনা করবো, 1 নম্বর হচ্ছে নেচার অফ সাবস্ট্রেট বা সাবস্ট্রেটের প্রকৃতি কী। নেচার অফ সাবস্ট্রেট বা সাবস্ট্রেটের প্রকৃতি। তো প্রথমে আমি নেচার অফ সাবস্ট্রেটের মধ্যে খুব পাতি যেগুলো আলোচনা করি সেগুলো হচ্ছে অ্যালকাইল গ্রুপ। তাহলে এর মধ্যে রোমান 1 দিয়ে করে দিই অ্যালকাইল গ্রুপ। বিভিন্ন অ্যালকাইল গ্রুপের ক্ষেত্রে SN2 বিক্রিয়ার হার কী হবে। তো আমরা জানি অ্যালকাইল গ্রুপগুলো 3 প্রকার হয়, 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। তাহলে আমি প্রথমে হারটা লিখে দিই। SN1 বিক্রিয়ার রেট হচ্ছে 1 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি। তাহলে SN2 বিক্রিয়া 1 ডিগ্রিতে বেশি হয়, আর SN1 পড়াতে গিয়ে বলেছিলাম SN1 বিক্রিয়াটা 3 ডিগ্রি হ্যালাইডে বেশি হয় বা 3 ডিগ্রি অ্যালকাইল গ্রুপে হয়। তো এটা অ্যালকাইল গ্রুপের নেচারের উপর। এবার আমি যদি একটা 1 ডিগ্রি একটা 3 ডিগ্রি হ্যালাইড ড্র করি, করে দেখি হচ্ছে কেন হচ্ছে। আমার যদি একটা 1 ডিগ্রি হ্যালাইড হয় তাহলে সেটা হচ্ছে এরকম একটা মিথাইল ক্লোরাইড CH3Cl, তাই তো। আর যদি একটা 3 ডিগ্রি হ্যালাইড নিস তাহলে সেটা হচ্ছে টার্সিয়ারি বিউটাইল ক্লোরাইড, এরকম।
তাহলে এখানে কার্বনের সাথে কিছু, এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বন, এখানে কার্বনটার সাথে 3টে কার্বন অ্যাটাচড আছে, তাই এটা হচ্ছে 3 ডিগ্রি কার্বন। এবারে সাপোজ মনে করছে এই দুটোকে নিউক্লিওফাইল পেছন থেকে অ্যাটাক করছে, কারণ SN2 বিক্রিয়া ব্যাক সাইডে অ্যাটাক করবে অলরেডি বলেছি, তার জন্য আমাকে স্ট্রাকচারটাকে খুলে আঁকাতে হবে। তো 1 ডিগ্রির ক্ষেত্রে আমি যদি খুলে আঁকানোর চেষ্টা করি তাহলে এরকম হবে, এই হলো 1 ডিগ্রি হ্যালাইড। এবার যদি 3 ডিগ্রির ক্ষেত্রে খুলে আঁকানোর চেষ্টা করি তাহলে কী হবে, এই কার্বন তার সাথে এখানে একটা কার্বন। আচ্ছা, এবার এটা তো sp3 হয়, তাহলে আমি এভাবে আঁকাই, এই একটা কার্বনের সাথে 3টে হাইড্রোজেন, এই 2 নম্বর কার্বন যার সাথে 3টে হাইড্রোজেন, এই 3 নম্বর কার্বন যার সাথে 3টে হাইড্রোজেন। তাহলে এবার আমি দেখি যে আমাকে যদি নিউক্লিওফাইল পেছন থেকে অ্যাটাক করতে যায় তাহলে কোন সাবস্ট্রেটটাতে অ্যাটাক করে ইজি। তাহলে দেখো প্রথমেরটাতে পেছনে কার্বনের পেছনের দিকটাতে অনেকটা ফাঁকা জায়গা আছে, তো এই ফাঁকা জায়গায় নিউক্লিওফাইল খুব চট করে বা সহজে অ্যাটাক করতে পারে, এই বন্ডটা খুলে যেতে পারে। কিন্তু আমরা যদি নিচের সাবস্ট্রেটটা দেখি টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড, তাহলে কি এখানে নিউক্লিওফাইল পেছন থেকে অ্যাটাক করতে পারবে? একদমই পারবে না, কারণ এখানে এই যে এই বাল্কি হাইড্রোজেনগুলো এরা হচ্ছে একটা ব্যারিয়ারের মতো কাজ করছে, যারা পেছন থেকে ওকে শিল্ড করছে বা রক্ষা করছে, ফলে নিউক্লিওফাইলটা এখানে একে চট করে অ্যাটাক করতে পারবে না। তো এখানে আমি কি বলবো, যদি টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড সাইজে বাল্কি হওয়ায় এর এখানে নিউক্লিওফাইল অ্যাটাক করতে গিয়ে এখানে স্টেরিক হিন্ড্রেন্স বা স্থানাভাবজনিত বাধা অনুভব করে। তো এই স্টেরিক হিন্ড্রেন্স বা স্থানাভাবজনিত বাধার জন্য নিউক্লিওফাইলটা পেছন থেকে অ্যাটাক করতে পারে না, তাই 1 ডিগ্রি হ্যালাইডে SN1 বিক্রিয়া সবচেয়ে ভালো হয় আর 3 ডিগ্রিতে সবচেয়ে বাজে হয়। তো এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। নেক্সট আমরা চলে আসি, আমি যদি অ্যালাইল হ্যালাইড নিই, ভিনাইল হ্যালাইড আর বেঞ্জাইল হ্যালাইডগুলো আলোচনা করে দিই, অ্যালাইডটা পরে দেখা যাবে। তো চলে আসি হচ্ছে 2 নম্বর সাবস্ট্রেটে, সেটা হচ্ছে ভিনাইল হ্যালাইড। ভিনাইল হ্যালাইড, তাহলে এবার ভিনাইল হ্যালাইড SN2 করবে কি করবে না? আমরা দেখেছি ভিনাইল হ্যালাইড SN1 করে না। তো ভিনাইল হ্যালাইড যেভাবে SN1 করে না, সিমিলার ওয়েতে ভিনাইল হ্যালাইড SN2ও করে না। কেন? প্রথম ভিডিওতে ক্লাসিফিকেশন করতে গিয়ে বলেছি ডবল বন্ডেড কার্বনের সাথে অ্যাটাচড কার্বনকেই ভিনাইল কার্বন বলে, তাই তো? আর SN1 পড়তে গিয়ে বলেছিলাম ভিনাইল কার্বনে হ্যালোজেনটাই ডবল বন্ডের সাথে কনজুগেশনে আছে, তাই এই ডবল বন্ডটা রেজোনেন্সে পার্টিসিপেট করে। এভাবে যদি ডবল বন্ডটা রেজোনেন্সে পার্টিসিপেট করে তাহলে কি হবে, এই CX বন্ডটা ডবল বন্ড ক্যারেক্টার পেয়ে যাবে। তাহলে CX বন্ডটা যদি ডবল বন্ড ক্যারেক্টার পেয়ে যায় তাহলে এই বন্ডটাকে সহজে ব্রেক করতে পারবো না, তাই SN2তে পার্টিসিপেট করবে না। 3 নম্বর ফিনাইল হ্যালাইড বা অ্যারাইল হ্যালাইড, এরা SN2তে পার্টিসিপেট করে না কেন? তার কারণ হচ্ছে, এটাও SN1 পড়াতে গিয়ে আমি বলেছি যে ফিনাইল হ্যালাইড মানে বা অ্যারাইল হ্যালাইড মানে একটা ফিনাইল রিংয়ের সাথে একটা হ্যালোজেন অ্যাটাচড আছে। আমরা জানি হ্যালোজেনের লোন পেয়ার আছে, তাহলে হ্যালোজেনের লোন পেয়ারটা এই বেনজিন রিংয়ের বা বেনজিন বলের ডবল বন্ডের সাথে কনজুগেশনে আছে, তাহলে এটা রেজোনেন্সে পার্টিসিপেট করে। তাহলে এই ডবল লোন পেয়ারটা এখানে আসবে, এই বন্ডটা খুলে এখানে চলে যাবে। তাহলে এখানেও রেজোনেন্সের জন্য এই কী হয়, আমাদের এই CX বন্ডটা ডবল বন্ড ক্যারেক্টার পেয়ে যায়। তাহলে এখানেও যদি হ্যালোজেনটা ডবল বন্ড ক্যারেক্টার পেয়ে যায় তাহলে সেটা আরও স্ট্রং হয়ে গেল CX বন্ডটা, তাহলে সেই বন্ডটাকে নিউক্লিওফাইল সহজে ভাঙতে পারে না। তাই ফিনাইল হ্যালাইডও আমাদের SN2 বিক্রিয়ায় পার্টিসিপেট করে না। তাহলে আমাদের প্রথম পয়েন্ট চলে গেল নেচার অফ সাবস্ট্রেট। তাহলে নেক্সট আমরা চলে আসি নেচার অফ, আর কি ছিল, সাবস্ট্রেট ছিল, লিভিং গ্রুপ আছে, লিভিং গ্রুপটা অলরেডি বলে দিয়েছি, সমস্ত ক্ষেত্রে লিভিং গ্রুপের কেস সেম। দেখে 2 নম্বর চলে আসি নেচার অফ সলভেন্ট। সলভেন্টের রোল কি? তো SN1-এ বলা হয়েছিল SN1 বিক্রিয়া হয় হচ্ছে পোলার প্রোটিক সলভেন্টে, SN2 বিক্রিয়া হয় হচ্ছে পোলার অ্যাপ্রোটিক সলভেন্টে। পোলার অ্যাপ্রোটিক মানে যারা H+ দান করবে না, পোলার অথচ যারা H+ দান করে না বা যাদের মধ্যে H+ নেই তারা হচ্ছে পোলার অ্যাপ্রোটিক। অ্যাপ্রোটিক মানে প্রোটন নেই, H+কে বলা হয় হচ্ছে প্রোটন। তাহলে এরা হচ্ছে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। উদাহরণ যেমন DMF বলবো হচ্ছে ডাইমিথাইল ফর্মামাইড। আচ্ছা ছবিটা আঁকিয়ে দিই, ডাইমিথাইল ফর্মামাইড, তাহলে এটা হচ্ছে ফর্মামাইড, এটা হচ্ছে ফর্মামাইড, ফর্মিক অ্যাসিডের অ্যামাইড। এবার যদি বলে ডাইমিথাইল তাহলে দুটো হাইড্রোজেনকে মিথাইল দিয়ে রিপ্লেস করে দিতে হবে, তাহলে এটা হয়ে গেল আমাদের DMF বা ডাইমিথাইল ফর্মামাইড। নেক্সট হচ্ছে DMSO, যাকে বলবো ডাইমিথাইল সালফক্সাইড।
তাহলে এটা হয়ে গেল আমাদের H ডবল বন্ড ও সালফঅক্সাইড, তার সাথে দুটো মিথাইল, তাহলে ডাইমিথাইল সালফঅক্সাইড। তাহলে এই হলো আমাদের SN2 বিক্রিয়া, যেটা আমরা পোলার অ্যাপ্রোটিক সলভেন্টে করব, সলভেন্টের রোল। 3 নম্বরে চলে আসি, নিউক্লিওফাইলের রোল কি? তাহলে আমরা জানি যে SN1 বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপে নিউক্লিওফাইল থাকে না, তাই SN1 বিক্রিয়ার নিউক্লিওফাইলের রোল নেই। তাই হচ্ছে বাজে নিউক্লিওফাইল বা ব্যাড নিউক্লিওফাইল দিয়ে SN1 ভালো হয়, কিন্তু SN2 বিক্রিয়ার রেট ডিটারমাইনিং স্টেপে নিউক্লিওফাইলটা পার্টিসিপেট করে, তাই SN2 বিক্রিয়ার জন্য একটা ভালো নিউক্লিওফাইল ব্যবহার করতে হয়। এবার আমরা ভালো নিউক্লিওফাইল বলতে কি বুঝি, তাহলে নিউক্লিওফাইল কাদের বলে সেগুলো বলেছি। তাহলে এবার আমাদেরকে জানতে হবে ভালো নিউক্লিওফাইল মানে কি। জেনারেলি আমরা যদি একই পর্যায় বরাবর রান করি, মানে পর্যায় বরাবর আমরা যদি বাদিক থেকে ডান দিকে চলে যাই, তাহলে দেখা যায় হচ্ছে বেসিসিটি আর নিউক্লিওফিলিসিটি হচ্ছে প্রপোর্শনাল। মানে পর্যায় বরাবর বাদিক থেকে ডান দিকে গেলে যদি বেসিসিটি কমে তাহলে নিউক্লিওফিলিসিটি কমবে, আর শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে নামলে বেসিসিটি আর নিউক্লিওফিলিসিটি উল্টো রান করে। শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে নামলে আমরা জানি বেসিসিটি কমে, নিউক্লিওফিলিসিটি বাড়ে, আর পর্যায় বরাবর বাদিক থেকে ডান দিকে গেলে বেসিসিটি নিউক্লিওফিলিসিটি দুটোই কমে। তো এটা হচ্ছে বেসিসিটির সাথে নিউক্লিওফিলিসিটির রিলেশন, যে একটা স্ট্রঙ্গার বেস, ইন জেনারেল স্ট্রঙ্গার বেস আর গুড নিউক্লিওফাইল। যদি আমার সাইজগুলো, ধরো আমি দুটো আয়নের মধ্যে কম্পেয়ার করছি, যে দুটো অ্যানায়নের মধ্যে যে কে ভালো বেস কে ভালো নিউক্লিওফাইল, যদি যে দুটো অ্যাটম দিয়ে ওরা বন্ডিং করবে সেই দুটো অ্যাটমের সাইজ যদি সিমিলার হয়ে যায় তাহলে হচ্ছে বেসিসিটি ইকুয়ালস টু নিউক্লিওফিলিসিটি, তাহলে স্ট্রঙ্গার বেস গুড নিউক্লিওফাইল। এবার যদি এরকম কেস হয় যে দুটো অ্যাটম দিয়ে বন্ডিং করছে তাদের সাইজগুলো সিমিলার না, দুজনের মধ্যে যখন কম্পেয়ার করছি তখন বেসিসিটি আর নিউক্লিওফিলিসিটি ইনভার্স রিলেশন। জেনারেল হচ্ছে পর্যায় বরাবর বাদিক থেকে ডান দিকে গেলে বেসিসিটি নিউক্লিওফিলিসিটি দুটোই কমে, আর গ্রুপ বরাবর উপর থেকে নিচের দিকে নামলে বেসিসিটি কমে কিন্তু নিউক্লিওফিলিসিটি বাড়ে। তো এই হচ্ছে তাহলে ভালো নিউক্লিওফাইল মানে যারা গ্রুপ বরাবর নিচের দিকে আছে আর পর্যায় বরাবর যারা বাদিকে আছে তারা হচ্ছে ভালো নিউক্লিওফাইল। যেমন আমাকে যদি বলা হয় যে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের মধ্যে কে ভালো নিউক্লিওফাইল, তাহলে উপর থেকে নিচের দিকে নামলে নিউক্লিওফিলিসিটি বাড়ে, তাহলে এদিকে হচ্ছে নিউক্লিওফিলিসিটি ইনক্রিজ করছে, আর উপরের দিকে হচ্ছে বেসিসিটি ইনক্রিজ করছে। তা সবচেয়ে ভালো বেস বললে বলবো F মাইনাস, আর সবচেয়ে ভালো নিউক্লিওফাইল বললে বললো I মাইনাস। তো এইভাবে নিউক্লিওফাইল সিলেকশন করতে হয়, কখনো সাইজ কম্পেয়ার করে, কখনো গ্রুপ বরাবর উপর থেকে নিচের দিকে কম্পেয়ার করে। তো এই গেল আমাদের SN2 বিক্রিয়া। তো নেক্সট ভিডিওতে আমরা সাবস্টিটিউশন বিক্রিয়ার থিওরি পার্টটা শেষ হয়েছে, নেক্সট ভিডিওতে আমরা বিভিন্ন ধরনের সাবস্টিটিউশন বিক্রিয়া নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।